হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিয়া ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম। আমি শুভজি স্যার চলে এসেছি তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্সের এসএলএসটি টপিকের প্রত্যেকটা টপিক ওয়ান বাই ওয়ান ডিসকাস করতে। তো এসএলএসটি সাবজেক্টের প্রিপারেশনের জন্য দিয়া ইনস্টিটিউটের যে ক্লাসেসগুলো প্রোভাইড হচ্ছে তার মধ্যে আজকে আমরা এসএলএসটি পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট ক্লাসে ফোকাস করব। যে ফার্স্ট ক্লাসের টপিক হলো ডেফিনেশন এন্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স যারা পড়াশোনা করেছো জানো যে এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের বেস। এটা যদি ভালো করে স্ট্রং হয়ে যায় কারণ পরের স্টেপগুলো কিন্তু খুব সহজেই তোমরা বুঝতে পারবে এবং সহজে আমাদের পড়তে সুবিধাও হবে। আমরা শুধুমাত্র টপিক পড়বো না, টপিকের সঙ্গে সঙ্গে কি ধরনের প্রশ্ন এক্সামে আসতে পারে বা বিগত বছরগুলোতে এসেছে সেটা নিয়েও আলোচনা করব। এই টপিকের মধ্যে প্রথম যে বক্তব্যটা আমাদের সামনে আসবে সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে। দেখো, সোশ্যাল সায়েন্সের একটি অন্যতম সাবজেক্ট হিসাবে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু রাষ্ট্র এবং রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়, রাষ্ট্রের মধ্যে যারা কর্তৃত্ব করে তাদের সঙ্গে যাদের উপর কর্তৃত্ব কায়েম হয় সেই পাওয়ারের যে কম্বিনেশন, এই সব কিছু নিয়ে হলো রাষ্ট্রবিজ্ঞান। তার মানে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্র নয়, রাষ্ট্রের সঙ্গে সঙ্গে অন্যান্য যে কারকগুলো রয়েছে তারাও কিন্তু এখানে যুক্ত থাকে। রাষ্ট্র এবং রাষ্ট্রের সঙ্গে সঙ্গে অন্যান্য আরো যে আনুষঙ্গিক বিষয়, এই সবটা নিয়েই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। আমরা রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর বিভিন্ন বক্তব্য পেতে পারি, যার মধ্যে দিয়ে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে তারা বলেছেন। প্রথমেই যে ব্যক্তির নাম না করলেই নয়, তিনি হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের জনক, আর কেউ নয়, তিনি হচ্ছেন অ্যারিস্টটল। যদিও অ্যারিস্টটলের আগে তার গুরু প্লেটো তিনিও কিন্তু রাষ্ট্র সম্পর্কে আলোচনা করে গেছেন। তবুও কেন প্লেটোকে না বলে অ্যারিস্টটলকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের জনক বলি, তার কারণ লুকিয়ে আছে তাদের লেখন শৈলী, তাদের আলোচনা পদ্ধতির মধ্যে। প্লেটো যে রাষ্ট্রের আলোচনা করেছেন তা কিন্তু সম্পূর্ণভাবে দর্শনের আওতায় থেকে। প্লেটো দার্শনিক হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা করেছেন এবং রাষ্ট্র দর্শনের তিনি হচ্ছেন অন্যতম একজন প্রবক্তা। কিন্তু অ্যারিস্টটল সেটা করেননি। অ্যারিস্টটল প্লেটোর এই দার্শনিক আওতা থেকে রাষ্ট্রবিজ্ঞানকে সম্পূর্ণভাবে পৃথক ভাবে আলোচনা করেছেন। যেহেতু দর্শনের আঙিনা থেকে রাষ্ট্রবিজ্ঞানকে আলাদা করে তিনি আলোচনা করা শুরু করেছেন, তাই রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে আমরা অ্যারিস্টটলকে ইন্ডিকেট করি। অ্যারিস্টটলকে ইন্ডিকেট করার সঙ্গে সঙ্গে আরো একটা এখানে প্রশ্ন চলে আসবে যে তাহলে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক আমরা কাকে বলবো। আমরা জানি মেকিয়াভেলিকে বলা হয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। তার কারণ মেকিয়াভেলিও ঠিক এরকমই একটি কাজ করেছিলেন। মধ্যযুগে রাষ্ট্রের সঙ্গে ধর্মের ওতপ্রোত কানেকশন ছিল। মেকিয়াভেলি প্রথম রাষ্ট্রবিজ্ঞানী যিনি ধর্মীয় আওতা থেকে রাষ্ট্রকে সেপারেট করেন। তার বক্তব্য ছিল যদি প্রিন্সকে প্রকৃত শাসক হতে হয়, আদর্শ শাসক হিসাবে নিজেকে প্রমাণ করতে হয়, তাহলে অবশ্যই ধর্মীয় আওতা থেকে তাকে সেপারেট করা উচিত। আর এখানেই মেকিয়াভেলি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনকের তকমা পেয়ে যাচ্ছে। তাহলে দুটোর মধ্যে পুরোপুরি ফারাক রয়েছে। শুধু রাষ্ট্রবিজ্ঞানের জনক বললে আমরা অ্যারিস্টটলকে বলবো, আর যদি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা মেকিয়াভেলিকে বলবো। প্লেটো এখানে শুধুমাত্র রাষ্ট্র দার্শনিক হিসাবে তার যে ভূমিকা সেটাই পালন করেছেন। ফলে এখানে কিন্তু প্লেটোকে আমরা কোনোভাবেই রাষ্ট্রবিজ্ঞানের জনক বা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক এগুলো বলতে পারি না। হ্যাঁ, তাকে রাষ্ট্র দার্শনিক হিসেবে অন্যতম একজন প্রবক্তা হিসেবে আমরা ইন্ডিকেট করতে পারি। তো ইনারা রাষ্ট্র এবং রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। যেমন প্রথম যে ওভারঅল একটা সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে যে রাষ্ট্রবিজ্ঞান হলো সরকার, রাজনীতি, যেটা রাজনীতি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক, এবং রাজনৈতিক আচরণের একটা বৈজ্ঞানিক এবং পদ্ধতিগত অধ্যয়ন। এটি রাষ্ট্র বা সমাজের মধ্যে প্রতিষ্ঠান, নীতি, আইন এবং ক্ষমতা সম্পর্কে বিশ্লেষণ করে। তাহলে ওভারঅল রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা যদি করতে হয় তাহলে কিন্তু এই সবগুলো বিষয় তার মধ্যে ইনক্লুডেড। এর মধ্যে সরকার আছে, এর মধ্যে সরকারের শাসন ব্যবস্থা রয়েছে, এর মধ্যে রয়েছে রাজনীতি, এর মধ্যে রয়েছে রাজনৈতিক বিভিন্ন আচরণ, অর্থাৎ মানুষের বিভিন্ন আচরণ, রাজনৈতিক আচরণগুলো, এবং সেই সঙ্গে বিভিন্ন বৈজ্ঞানিক এবং পদ্ধতিগত বিভিন্ন অর্গানাইজেশনগুলোর অ্যাক্টিভিটি। এই সব কিছু নিয়ে হলো রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের এই আলোচনার মধ্যে আমরা অন্যান্য বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞা নিয়েও আলোচনা করব। যেমন অ্যারিস্টটল তিনি রাষ্ট্রবিজ্ঞানকে কি বলেছেন, তিনি বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের অধ্যয়ন বা পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য স্টাডি অফ স্টেট। রাষ্ট্র নিয়ে আলোচনাকে রাষ্ট্রবিজ্ঞান বলে উল্লেখ করেছেন অ্যারিস্টটল। পরবর্তীকালে আমরা দেখব আরো বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন মতামত দিয়েছেন, তবে
অ্যারিস্টটলের আগে যিনি দিয়েছেন প্লেটো, তার সংজ্ঞাটাও অনেকটাই রাষ্ট্রকেন্দ্রিক। তিনি বলছেন পলিটিক্যাল সায়েন্স ডিলস উইথ দি আইডিয়াল স্টেট অ্যান্ড গভর্নেন্স। আমরা জানি প্লেটো অন্যতম একজন আদর্শবাদী ছিলেন, তিনি সবকিছুকে আদর্শ ভেবে নিয়ে আলোচনা করতেন। এখানে রাষ্ট্রের আলোচনার ক্ষেত্রেও তিনি আদর্শ রাষ্ট্রের কথা বলতে গেছেন, এবং সেই আদর্শ রাষ্ট্রের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে আদর্শ রাষ্ট্র এবং শাসন ব্যবস্থাকে যদি নিয়ে আসতে হয় তাহলে সেই সম্পর্কে আলোচনা করবে যে বিজ্ঞান বা যে বিষয়, সেটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তার মানে প্লেটো আর অ্যারিস্টটল দুজনেই কিন্তু রাষ্ট্রের কনসেপ্টের উপর বেস করে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। চলে আসবো আরো কয়েকজন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের বিষয়ে। তার আগে একবার দেখে নেব সিসেরো কি বলছেন। পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য স্টাডি অফ দি ওয়েলফেয়ার অফ দি পিপল। তিনি রাষ্ট্রবিজ্ঞানকে মানুষের কল্যাণের একটি সাবজেক্ট বা বিষয় বলে উল্লেখ করছেন। কি করে জনগণের কল্যাণ করা যায়, কি করে জনগণ কল্যাণ পেতে পারে, তার সম্পর্কে আইডিয়া দেয় পলিটিক্যাল সায়েন্স। অন্যদিকে বোদা তিনি বলছেন পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য স্টাডি অফ সভারেন্টি। সভারেন্টি আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম একটি ধারণা, যেটা রাষ্ট্রের অন্যতম উপাদানও বটে। এই সভারেন পাওয়ারের থ্রু দিয়ে একটি দেশের সরকার জনগণের উপর তার খবরদারি করতে পারে, এবং এই সভারেন্টি কনসেপ্টের ওপর বেস করেই বোদা কিন্তু তার পলিটিক্যাল সায়েন্সের সংজ্ঞা দিচ্ছেন, যেটা হচ্ছে আর কিছুই নয়, সার্বভৌমের অধ্যয়ন, সার্বভৌমত্বের অধ্যয়নই হলো রাষ্ট্রবিজ্ঞান। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে অন্যতম হচ্ছেন গার্নার। গার্নারের সংজ্ঞাটাকে অনেকেই একটা পারফেক্ট সংজ্ঞা বলেন, কারণ তিনি বলছেন পলিটিক্যাল সায়েন্স ইজ কনসার্ন উইথ দি স্টেট অ্যান্ড গভর্নমেন্ট। শুধুমাত্র রাষ্ট্র নয়, রাষ্ট্রের সঙ্গে সঙ্গে তিনি সরকারকেও এই পলিটিক্যাল সায়েন্সের অধ্যয়নের মধ্যে যুক্ত করছেন। বলছেন পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে রাষ্ট্রের সঙ্গে সঙ্গে সরকারও কিন্তু ইনক্লুডেড, দুজনেই সম্পর্কিত হয়ে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা পরিচালিত হয়। আধুনিক সংজ্ঞাকারীদের মধ্যে অন্যতম হচ্ছেন হ্যারল্ড লাসওয়েল। হ্যারল্ড লাসওয়েল তিনি কি বলছেন? তিনি বলছেন রাজনীতি হলো কে কি পাবে, কখন পাবে এবং কিভাবে পাবে তার চুলচিরা বিশ্লেষণ। অর্থাৎ পলিটিক্স ইজ হু গেটস, হোয়াট গেটস অ্যান্ড হোয়েন অ্যান্ড হাউ। তাহলে কিভাবে, কে, কখন পাবে তারই বিশ্লেষণ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, বা তিনি রাজনীতি বলে উল্লেখ করছেন এটাকে। তার মানে রাষ্ট্রবিজ্ঞানের যে ব্যবহারিক দিক, সেই রাজনীতি সম্পর্কে তার আলোচনার যে প্রেক্ষাপট, সেটা কিন্তু ওভারঅল রাজনীতির বিষয়কে নিয়ে আলোচনা করে, যেখানে কে কিভাবে কখন এই পুরো প্রসিডিওরটাতে এক্সিস্ট করবে এবং কিভাবে সেটাকে সাধারণ মানুষের সামনে প্রতিভাত করবে, সেই পুরো আলোচনাটাই কিন্তু লাসওয়েল রাজনীতি বলে উল্লেখ করছেন। অন্যদিকে আইনি আওতার মধ্যে থেকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা করেছেন ডেভিড ইস্টান। তিনি বলছেন পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালুজ। রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজে মূল্যবোধের ক্ষমতা সম্পন্ন বন্টনের একটা বিষয়। তার মানে আমাদের সমাজে যখন বসবাস করি, সেখানে আমাদের কিছু মূল্যবোধ কাজ করে, কোনটা ভালো কোনটা খারাপ। সেই মূল্যবোধের ওপর বেস করে ক্ষমতা সম্পন্ন বন্টন, অর্থাৎ পাওয়ারফুল কে, পাওয়ারলেস কে, কার ওপর কে খবরদারি করছে, এই পুরো স্ট্রাকচারটাকে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মধ্যে ডিসকাশন করা হয়। এভাবে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিচ্ছেন। আরো একজন রাষ্ট্রবিজ্ঞানী আমরা দেখব, রবার্ট ডাল। তিনি বলছেন পলিটিক্স ইজ অ্যাবাউট ইনফ্লুয়েন্স এন্ড পাওয়ার রিলেশনস। তাহলে এখানে তিনিও কিন্তু পাওয়ার পলিটিক্স এর কথা বলছেন, যে রাজনীতি হচ্ছেন প্রভাব এবং ক্ষমতা সম্পর্কের অধ্যয়ন। অর্থাৎ কেউ একটা প্রভাব বিস্তার করে আর কেউ একটা প্রভাবিত হয়, এই যে রিলেশন, এটাকেই তিনি রাষ্ট্রবিজ্ঞান বলে উল্লেখ করছেন। অন্যদিকে আমরা দেখব ম্যাক্স ওয়েবার। তিনি পলিটিক্স সম্পর্কে বলছেন ইজ দ্য স্ট্রাগল ফর পাওয়ার। রাজনীতি হলো ক্ষমতার জন্য লড়াই, ক্ষমতা পাওয়ার যে লড়াই, তাকেই কিন্তু তিনি রাজনীতি বলে উল্লেখ করছেন। এর মধ্যে উভয় পক্ষই বর্তমান, যার হাতে রাজনীতি ক্ষমতা এখন রয়েছে সে যেমন বর্তমান, যে সেই ক্ষমতাকে অ্যাকোয়ার করবে সেও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। অন্যদিকে আমরা অ্যান্ড্রু হেউডের কথা ধরে বলতে পারি রাষ্ট্রবিজ্ঞান হলো ক্ষমতা, কর্তৃত্ব এবং বৈধতার অধ্যয়ন। তাহলে শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স স্টাডি অফ পাওয়ার নয়, স্টাডি অফ পাওয়ারের সঙ্গে সঙ্গে অথরিটি এবং সেই সঙ্গে লেজিটিমেসি সবই কিন্তু এর সঙ্গে ইনক্লুডেড। সো ওভারঅল পাওয়ার অ্যান্ড পাওয়ার পলিটিক্স নিয়ে আলোচনা করেছেন পরপর আমরা দেখতে পাচ্ছেন রব ডাল, ম্যাক্স ওয়েবার এবং একই সঙ্গে অ্যান্ড্রু হেউড।
এইভাবে আমরা রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন আধুনিক সংজ্ঞাগুলো এবং ট্র্যাডিশনাল যে সংজ্ঞাগুলো রয়েছে সেগুলো তো ডিসকাস করলাম। এবার আমরা একটা ওভারঅল সংজ্ঞা যেটা গার্নার দিয়েছেন, তিনি বলছেন পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দি স্টেট। তার মানে আবার সেই অ্যারিস্টটল বা প্লেটোর মতো রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা তিনি দিচ্ছেন, বলছে রাষ্ট্রের শুরু এবং রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ দুটোই হচ্ছে রাষ্ট্রকে নিয়ে। এক্ষেত্রে আমরা ব্লুমসলির বক্তব্য ধরে বলতে পারি রাজনৈতিক বিজ্ঞান এমন একটি শাস্ত্র যা রাষ্ট্র নিয়ে আলোচনা করে, অর্থাৎ আবার সেই রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা। তার মানে রাষ্ট্রবিজ্ঞানের আমরা যে বিভিন্ন সংজ্ঞাগুলো দেখছি, এখানে পার্টিকুলারলি যারা স্টেট কেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন অর্থাৎ রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন সেগুলো ওয়ান বাই ওয়ান আমরা ডিসকাশন করব। এরকম করে কোশ্চেন দেয় যে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কে কে দিয়েছেন, বা কোশ্চেন দেয় যে এর মধ্যে কে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দেননি। তো সেই জন্য বিভিন্ন ডিফারেন্ট সেন্ট্রিক ডেফিনেশন দেওয়া আছে, যার মধ্যে রাষ্ট্রকেন্দ্রিক ডেফিনেশনের অন্যতম প্রবক্তা হচ্ছেন গার্নার, ব্লুমসলি। এবং মনে রাখবে এটা কিন্তু ট্র্যাডিশনাল যারা রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন অ্যারিস্টটল, প্লেটো, তারাও কিন্তু রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞায় দিয়ে গেছেন। এছাড়া পাওয়ার সেন্ট্রিক ডেফিনেশন কারা দিয়েছেন, একটু আগে আমরা হ্যারল্ড লাসেলকে পেয়েছিলাম। তিনি পলিটিক্যাল সায়েন্স বলতে স্টাডি অফ হু গেটস হোয়াট, হোয়েন অ্যান্ড হাউ বলে উল্লেখ করেছেন। আমরা রবার্ট এ ডালের বক্তব্য পেয়েছি, যেখানেও পলিটিক্স ইজ কনসার্ন উইথ দি শেপিং অ্যান্ড শেয়ারিং দ্য পাওয়ার বা শেয়ারিং অফ পাওয়ার। রাজনীতি হলো ক্ষমতা গঠনের এবং ভাগাভাগি করার একটা বিষয়, এই বলে উল্লেখ করেছেন। তার মানে রাষ্ট্রকেন্দ্রিক যেমন সংজ্ঞা রয়েছে তেমন পাওয়ার কেন্দ্রিক সংজ্ঞাও রয়েছেন, এবং এটা দিয়েও কোশ্চেন হতে পারে যে পাওয়ার সেন্ট্রিক সংজ্ঞা কে কে দিয়েছেন। এরপরে আমরা পাবো সরকার কেন্দ্রিক সংজ্ঞা, অর্থাৎ গভর্নমেন্টকে কেন্দ্র করে যে সংজ্ঞা দিয়েছেন। প্রথমেই পাবো গেটেল। গেটেল বলছেন পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য হিস্টোরিক্যাল ইনভেস্টিগেশন অফ হোয়াট দ্য স্টেট হ্যাজ বিন, অ্যানালিটিক্যাল স্টাডি অফ হোয়াট দ্য স্টেট ইজ, অ্যান্ড আ পলিটিক্যাল এথিক্যাল ডিসকাশন অফ হোয়াট দ্য স্টেট অফ টু বি। রাষ্ট্র অতীতে কি ছিল, বর্তমানে কি আছে এবং ভবিষ্যতে কি হওয়া উচিত, এই তিনটি দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক বিজ্ঞানের অধ্যয়ন, এটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়নের মধ্যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটে নিয়েই তিনি আলোচনা করার কথা বলছেন, এবং এখানে কিন্তু তিনি পুরোটাই রাষ্ট্রের সরকার কেন্দ্রিক অর্থাৎ সরকার কেমন ছিল তার উপর বেশ করে কিন্তু এই আলোচনা তিনি করছেন। একটা দেশের সরকারের মধ্য দিয়ে রাষ্ট্র প্রতিভাত হয়। আমরা জানি রাষ্ট্রকে দেখতে পাওয়া যায় না, একটা বিমূর্ত ধারণা রাষ্ট্র, কিন্তু সরকার তাকে আমরা দেখতে পাই। রাষ্ট্র একটি স্থায়ী বিষয়, সরকার কিন্তু পরিবর্তনশীল একটি বিষয়। তো সেই সরকারের বর্তমান রূপ, অতীত রূপ এবং ভবিষ্যতের রূপ কি হওয়া উচিত বা কি তাদের ঈপ্সিত লক্ষ্য কি আছে সেটাকে বুঝে নিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা করা উচিত। অন্যদিকে বিহেভিয়ার সেন্ট্রিক ডেফিনেশন অর্থাৎ আচরণ কেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন অন্যতম হচ্ছেন ডেভিড ইস্টার্ন। তিনি বলছেন যে রাষ্ট্রবিজ্ঞান ইজ দ্য অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালুজ ইন সোসাইটি, মানে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজে মূল্যবোধের কর্তৃত্ব সম্পন্ন বন্টনের আলোচনা। তাহলে কর্তৃত্বকারী ব্যক্তি তিনি কি করেন, বাকিদের উপর কর্তৃত্ব করেন। এখানে একটা স্বভাবগত আনুগত্য লাভ করে সে, যেহেতু সে সরকার, এবং এটা করার মাধ্যমে তার কাছে যে অথরিটি আছে সেই অথরিটির মাধ্যমে সে কিন্তু ক্ষমতাকে বন্টন করে। আমরা যদি ভারতবর্ষের মতো দেশ দেখি, সেখানে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের মধ্যে ক্ষমতা বন্টন করা আছে, এবং সেখানে আমরা দেখবো যে আইন বিভাগ এবং শাসন বিভাগ অনেক সময় মিলেমিশে কাজও করে। তো এই পুরো বিষয়টার যে পাওয়ারকে ডিভাইড করা হয়েছে, এটাকে পুরোটাই ডিসকাশন করা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তো সেটাই বলা হয়েছে যে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজে মূল্যবোধের কর্তৃত্ব সম্পন্ন ব্যয় বরাদ্দের আলোচনা বা বন্টনের আলোচনা। অন্যদিকে আলমন্ড এবং পাওয়েল তারা বলেছেন রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থ প্রকাশ করে, সিদ্ধান্ত নেয়, তা বাস্তবায়িত করে এবং অন্যদের প্রভাবিত করে। শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান মানে এটা নয় যে এটা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করছেন, সেখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ক্ষেত্রগুলো মনে রাখতে হবে। যে পলিটিক্যাল ইজ দ্য প্রসেস, তাহলে প্রথমত এটা একটা প্রসেস, একটা পদ্ধতি, যেখানে বলছে ইন্ডিভিজুয়ালস অ্যান্ড গ্রুপস আর্টিকুলেট ইন্টারেস্ট, সেখানে তাদের ইন্টারেস্ট দেখায় এবং মেক ডিসিশন, সিদ্ধান্ত গ্রহণ করে, আর ইমপ্লিমেন্ট দেম, এবং সেই সিদ্ধান্তগুলোকে বাস্তবায়িত করে, অ্যান্ড ইউজ পাওয়ার টু ইনফ্লুয়েন্স আদার্স, এবং ক্ষমতাকে ব্যবহার করে যাতে অন্যকে ইনফ্লুয়েন্স করা যায়। তো এই টোটাল স্টাডিটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান।
খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, যেটা বিহেভিয়ার বা মানুষের আচরণ নিয়ে কথা বলছেন। নেক্সট হচ্ছে পলিসি সেন্ট্রিক ডেফিনেশন। রাষ্ট্রবিজ্ঞানের নীতি নির্ধারক কেন্দ্রিক যে সংজ্ঞা, অন্যতম হচ্ছেন থমাস ড্রাই। তিনি বলছেন পলিটিক্স ইজ অ্যাবাউট পাবলিক পলিসি হু গেটস হোয়াট, ওয়েন অ্যান্ড হাউ। ঠিক একই রকম কথা কিন্তু আমরা একটু আগে দেখছিলাম, অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন একই রকম ভাবে তিনিও রাষ্ট্রবিজ্ঞানকে পাবলিক পলিসির কে কি পাবে, কখন পাবে এবং কিভাবে পাবে তাই নিয়ে আলোচনা করার একটা বিষয়। তাহলে যখনই আমরা দেখবো সরকারের বিভিন্ন উইংস গুলো, সেটা হতে পারে কোনো লেজিসলেটিভ উইংস, সেটা হতে পারে কোনো এক্সিকিউটিভ উইংস, এই উইংস গুলো তারা তাদের যাবতীয় ক্ষমতা সংক্রান্ত বিষয়গুলোকে একে অন্যের সঙ্গে সেপারেট করে আলোচনা করে এবং পাওয়ারটাকে ভোগ করে। তো সেই সেপারেশন অফ পাওয়ারের কনসেপ্ট বা সেই ক্ষমতাগুলোকে ভাগ করে দেওয়ার বিষয়ের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে, সেইগুলোকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞান ডিসকাশন করে। প্রত্যেকটা আচরণ কিন্তু এখানে কাউন্টেড হয়। তার মানে আমরা যদি এখন আবার ফোকাস করি রাষ্ট্র সংক্রান্ত, রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত আমরা বিভিন্ন যে আলোচনাগুলো পেলাম বা সংজ্ঞাগুলো পেলাম, তা আমাদের মাল্টি ডাইমেনশনাল ডিসিপ্লিনকে ইন্ডিকেট করে এবং এক্ষেত্রে স্টেট সেন্ট্রিক, পাওয়ার সেন্ট্রিক, বিহেভিয়ার সেন্ট্রিক, নীতি নির্ধারণ কেন্দ্রিক এবং গভর্নমেন্ট সেন্ট্রিক, এই সমস্ত ধরনের যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা তা আমরা এখানে জানতে পারলাম। তো এইভাবে কিন্তু আমরা এখানে একটা চার্ট করে নিতে পারি যে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কারা কারা দিয়েছেন। যেমন অ্যারিস্টটল দিয়েছেন, গার্নার দিয়েছেন, প্লেটো দিয়েছেন। তাহলে এগুলো পাশাপাশি লিখে নেব। তাহলে একটা যখন কোন টপিককে পড়বো আমরা, সেই টপিক রিলেটেড যা যা আনুষঙ্গিক ইনফরমেশন রয়েছে সবটাকে আমরা ট্রাই করবো কি সেটা নোটস এর মধ্যে বা নিজের খাতার মধ্যে নোট ডাউন করে নিতে। তাহলে যেগুলো বললাম নিশ্চয়ই বুঝতে পারলে। এবার আমরা চলে আসবো আরেকটি গুরুত্বপূর্ণ দিক, পলিটিক্যাল সায়েন্সের স্কোপ। যদি পলিটিক্যাল সায়েন্সের স্কোপটাকে আমরা খুব ভালোভাবে বুঝে নিই, তাহলে কিন্তু পলিটিক্যাল সায়েন্সের মধ্যেকার প্রত্যেকটা বিষয়কে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং ইন ফিউচার যখন আমরা নেক্সট টপিকগুলো পড়বো ওয়ান বাই ওয়ান, তখনও খুব সহজে আমরা আইডেন্টিফাই করতে পারবো আচ্ছা এটা আমরা স্কোপের মধ্যে পড়েছিলাম। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি মধ্যে কি কি পড়ে, আমরা একটু আগে স্টেট সেন্ট্রিক সংজ্ঞা পেয়েছিলাম এবং সেই সংজ্ঞাতে আমরা দেখছিলাম যে ম্যাক্সিমাম রাষ্ট্রবিজ্ঞানী স্টেটটাকে ইন্ডিকেট করেছেন, কারণ সত্যি স্টেটই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রস্থলীয় বিষয়। স্টেট ছাড়াও যে আরেকটি গুরুত্বপূর্ণ অংশকে আমরা ইন্ডিকেট করবো, যা কিনা অ্যাকচুয়ালি স্টেটেরই একটা অন্যতম উপাদান বা বলতে পারো যে অন্যতম একটি অঙ্গ। অন্যদিকে পলিটিক্যাল সিস্টেম অর্থাৎ পুরো শাসন ব্যবস্থাটা যেটা এই সরকারের মাধ্যমে কার্যকরী হয়, সেই সঙ্গে সভারেন পাওয়ার যেটা স্টেটের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, পলিটিক্যাল বিহেভিয়ার যেটা মানুষের বিহেভিয়ারকে ইন্ডিকেট করছে, রাজনৈতিক যে বিহেভিয়ার গুলো, আর লিবার্টির কনসেপ্ট অর্থাৎ স্বাধীনতার যে কনসেপ্ট, সেই সবগুলোই কিন্তু আমরা দেখবো যে স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্সের মধ্যে ইনক্লুডেড। পলিটিক্যাল সায়েন্সের একটু আমি বলছিলাম যে শুধু রাষ্ট্র নিয়ে আর দেশের শাসন ব্যবস্থা নিয়ে ডিসকাশন করে তা নয়, এই প্রত্যেকটা বিষয় রাষ্ট্রবিজ্ঞানের এই ওভারঅল আলোচনার মধ্যে ইনক্লুডেড। তাহলে আমরা ওয়ান বাই ওয়ান এগুলো দেখবো কি কি আছে। প্রথমে আমরা ফোকাস করবো স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্সের মধ্যে স্টেট অ্যান্ড গভর্নমেন্ট দুটোকে একসঙ্গে মিলিয়ে আলোচনা করব। আমরা জানি যে রাষ্ট্র হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয় এবং এই রাষ্ট্রের সঙ্গে সরকার ওতপ্রোতভাবে জড়িত। একটা দেশের রাষ্ট্র এবং তার সরকার, তার স্ট্রাকচার দেখে, তার স্ট্রাকচারের বৈশিষ্ট্য দেখে, তার কার্যাবলী দেখে আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় যে এই রাষ্ট্রটা কি রকমের রাষ্ট্র। কোনটি যুক্তরাষ্ট্রীয় রয়েছে, কোনটি এককেন্দ্রিক কাঠামো রয়েছে, কোনটি রাষ্ট্রপতি শাসিত সরকার রয়েছে, কোনটি পার্লামেন্টারি সিস্টেম রয়েছে। তো কিরকম গভর্নমেন্ট রয়েছে বা সেখানকার স্ট্রাকচারটাই বা কিরকম, এগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে পার্টিকুলার একটা বিষয়কে আমরা সেটা গভর্নমেন্টের পার্ট হিসেবে কিভাবে কাজ করছে বা সেটা স্টেটের অন্যতম একটা পার্ট হিসেবে কিভাবে কাজ করছে। নেক্সট যে স্কোপের বিষয়টাকে আমরা আইডেন্টিফাই করবো তা হলো পলিটিক্যাল থিওরিজ।
রাষ্ট্রবিজ্ঞান মানে সেটার থিওরি এবং থটের যে পোর্শন সেটাকে খুব ভালো করে আমাদের জানতে হয়। রাজনৈতিক তত্ত্বগুলোর মধ্যে অন্যতম আমরা দেখব আদর্শবাদী তত্ত্ব, আচরণবাদী তত্ত্ব, পরবর্তীকালে আমরা মার্ক্সবাদী তত্ত্বের সঙ্গে পরিচিত হব। তো এই সব কিছু কিন্তু এই পলিটিক্যাল থিওরিজ এর মধ্যে রয়েছে। ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন বোথ টাইপের থিওরি হয়, তো বোথ টাইপের থিওরি আমরা জানবো। নেক্সট, প্রাচীন এবং আধুনিক শাসনকালের বিশিষ্ট তত্ত্ব, সেটা আমি বললাম। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, থার্ড ওয়ান, জনপ্রশাসন, পলিসি মেকিং থেকে শুরু করে তার ইমপ্লিমেন্টেশন, এই টোটাল স্ট্রাকচারটা কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মেকানিজমের মাধ্যমে কার্যকরিত হয়। সেটা সরকার হোক বা বেসরকারি ক্ষেত্র হোক, সবাই অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারকে ফলো করে। আমাদের ভারতবর্ষে আমরা দেখবো যে সেখানেও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আলাদা সেক্টর রয়েছে, যারা আমলা রয়েছেন তারা এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের পার্মানেন্ট পার্ট, এবং এই পার্মানেন্ট পার্টকে কি করা হয়, নির্দিষ্ট কিছু ক্ষমতা দেওয়া হয়। যেমন আমরা ফাইন্যান্স মিনিস্টারের আন্ডারে রয়েছে ফাইন্যান্স সেক্রেটারি, বা হোম মিনিস্ট্রির আন্ডারে রয়েছে হোম সেক্রেটারি। তো এরকম ভাবে আলাদা আলাদা মিনিস্ট্রি ওয়াইজ যে মন্ত্রক বা দপ্তর রয়েছে তার প্রধান অফিসিয়াল পার্সনকে কিন্তু সেই পোস্টগুলোর নাম ধরে ইন্ডিকেট করা হচ্ছে। সো এভাবে কিন্তু আমরা বিডিও, ডিএম বা এরকম বিভিন্ন পদাধিকারী যারা রয়েছে তারা এইভাবেই কিন্তু তাদের অ্যাডমিনিস্ট্রেশনকে পরিচালনা করে, এবং অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়টা রাষ্ট্রবিজ্ঞানের স্কোপের মধ্যে ইনক্লুডেড হয়ে যায়। নেক্সট আমরা চলে আসবো 4 নম্বর পয়েন্ট, ইন্টারন্যাশনাল রিলেশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে আমরা যে বিষয়গুলো সঙ্গে পরিচিত হই সেটা হচ্ছে ডিপ্লোমেসি, কনফ্লিক্টস, ওয়ার কন্ডিশন, গ্লোবাল পলিটিক্স, গ্লোবালাইজেশন, এবং কোল্ড ওয়ার পরবর্তীকালের যে ইন্টারন্যাশনাল পলিটিক্স, সব এর মধ্যে ইনক্লুডেড। নেক্সট হচ্ছে ল অ্যান্ড কনস্টিটিউশন। প্রত্যেকটা দেশের সংবিধান থাকে, সেই সংবিধানের যে প্রভিশন সেটা অবশ্যই সেই দেশের যে কোনো এই ধরনের রিক্রুটমেন্ট এক্সামিনেশনের ক্ষেত্রে অন্যতম একটা পার্ট, যেখান থেকে কোশ্চেন দেয়। আর এটা তো রাষ্ট্রবিজ্ঞানের স্কোপের মধ্যে ইনক্লুডেড, অবশ্যই এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়তে হবে। রাইট গুলো, ডিউটি গুলো, ডাইরেক্টিভ প্রিন্সিপালস গুলো, বা আরো যে লিগাল প্রভিশন গুলো রয়েছে, সেটা প্রেসিডেন্টের পোস্ট হোক, গভর্নরের পোস্ট হোক, পার্লামেন্টের বিষয় হোক, রাজ্য আইনসভার বিষয় হোক, প্রত্যেকটা বিষয়কে আমরা কিন্তু এখানে আইডেন্টিফাই করতে পারবো। এছাড়াও রয়েছে পলিটিক্যাল ইকোনমি, আরেকটি গুরুত্বপূর্ণ দিক। রিলেশনশিপ বিটুইন পলিসিস অ্যান্ড ইকোনমি, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখবো পলিটিক্সের সঙ্গে ইকোনমিকেরও একটা সম্পর্ক রয়েছে গভীর, এবং সেই সম্পর্কের মধ্যে আমরা দেখবো আজ বর্তমানে কি হয়, পলিটিক্যাল ইকোনমিকে প্রত্যেকটা দেশের সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে ব্যবহার করে, যাতে পলিটিক্যাল ইকোনমি কন্ডিশনটা দেশের ইকোনমিকে স্ট্রং করে। অন্যদিকে কম্পারেটিভ পলিটিক্স আনাদার ইম্পর্টেন্ট পার্ট বা স্কোপের মধ্যে পড়ে। কম্পারেটিভ পলিটিক্স মানে হচ্ছে তুলনামূলক রাজনীতি, অর্থাৎ এটা একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রে কোন একটা শাসন ব্যবস্থা রয়েছে, আরেকটি রাষ্ট্র এরকম, সেখানেও একটা অন্যরকম রাষ্ট্র ব্যবস্থা রয়েছে। তো এই এক্স কান্ট্রির সঙ্গে ওয়াই কান্ট্রির শাসন ব্যবস্থার তুলনা করা, বা এক্স কান্ট্রির যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টের সঙ্গে ওয়াই কান্ট্রির গভর্নমেন্টের তুলনা করা। তো এগুলো হচ্ছে সব রাজনীতি এবং অর্থনীতির সম্পর্কের পাশাপাশি হচ্ছে কম্পারেটিভ পলিটিক্স এর বিষয়কে ইন্ডিকেট করে। এই যে দুটো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কম্পেয়ার করা, কোনটা ভালো কোনটা খারাপ, এখানে ভালো ভালো গুণ কি আছে, এখানে ভালো ভালো গুণ কি আছে, এগুলোকে আইডেন্টিফাই করা, এগুলো সব হচ্ছে আমাদের কম্পারেটিভ পলিটিক্স এর বিষয়। এভাবেই কিন্তু দেশের স্ট্রাকচারগত ভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, ফারাক দেখতে পারি। যেমন বৃহৎ রাষ্ট্রের ক্ষেত্রে আমরা দেখবো যুক্তরাষ্ট্র কাঠামো ভালো, আর ছোট রাষ্ট্রের ক্ষেত্রে এককেন্দ্রিক রাষ্ট্রের কাঠামো বেটার। নেক্সট আমরা চলে আসবো রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্ক। রাষ্ট্রবিজ্ঞান নিজের তো বিষয় রয়েছে, তার সঙ্গে সে কিন্তু অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, আন্তঃবিষয়ক যে শাস্ত্র রয়েছে, সেগুলোর সম্পর্কেও আলোচনা করে, এবং সেগুলোর সঙ্গে তাদের সম্পর্ক কিরকম কানেকশন রয়েছে সেটাও ইন্ডিকেট করে দেয়। কোনোটার ক্ষেত্রে আমরা দেখবো যে রাষ্ট্রবিজ্ঞানের কোন একটি বিষয়ের সঙ্গে সেটা ওতপ্রোতভাবে জড়িত, আবার কোথাও গিয়ে আমরা দেখবো যে সেখানে কিন্তু পার্টিকুলার কিছু নির্দিষ্ট বিষয়ের উপর ফোকাস করে সেই ধারণাটা আলোচনা করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের প্রথমে এখানে বলা হয়েছে যেটি একটি ইন্টার ডিসিপ্লিনারি ম্যাটার্স, মানে আন্ত বিষয়ক বিষয়বস্তু। এটি সমাজ, ক্ষমতা, সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা বিশ্লেষণ করে, এবং একাধিক সামাজিক বৈজ্ঞানিক শাখার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। নিচে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে বিভিন্ন বিষয়ের সম্পর্ক কি রয়েছে আমরা একটু দেখে নেব। নাম্বার 1 হচ্ছে ইতিহাসের সঙ্গে কি সম্পর্ক আছে। দেখো, রাষ্ট্রবিজ্ঞান
সবসময় আধুনিক রাষ্ট্রের কথা বলে না, অতীতের রাষ্ট্রের কথা বলে। রাষ্ট্রবিজ্ঞান প্রথম বিশ্বযুদ্ধের কথা বলে, রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলে, এগুলো সব কিন্তু অতীতের বিষয়। অতীতের কোনো বিষয়কে ফাইন্ড আউট করার ক্ষেত্রে আমরা ইতিহাসের সাহায্য নিতে পারি, এবং রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে তার সম্পর্কের প্রধান বাঁধনটাই হচ্ছে এটা যে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি তৈরি করে, যেখানে ইতিহাস রাজনৈতিক প্রতিষ্ঠান, বিপ্লব, যুদ্ধ, সংবিধান ইত্যাদির উপর পটভূমি ব্যাখ্যা করে, আর রাষ্ট্রবিজ্ঞান সেগুলির বিশ্লেষণ করে। তাহলে এই বিষয় থেকে পার্টিকুলার রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা তা কিন্তু অনেকটাই এলাবোরেটলি ডিসকাস করা হয়েছে। অন্যদিকে গণতন্ত্রের কথা এখানে বলা হচ্ছে যে ফরাসি বিপ্লব এবং আমেরিকান বিপ্লবের পরবর্তীকালে স্বাধীনতা ও গণতন্ত্র বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো এটি। এখানে বলা হচ্ছে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের উৎস ও গণতন্ত্র বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বাট প্রতিষ্ঠান গঠনের পিছনে ঐতিহাসিকভাবে আমরা এমন কোনো প্রেক্ষাপট তুলে ধরতে পারি যে প্রেক্ষাপটের থ্রু দিয়ে রাষ্ট্রবিজ্ঞানকে আমরা আরো ভালোভাবে জানতে পারবো। তো এই হলো রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা, যার মধ্যে প্রথম সম্পর্কটা আমরা দেখলাম ইতিহাসের সঙ্গে সম্পর্ক, দ্বিতীয় সম্পর্ক হচ্ছে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। বলা বাহুল্য যে এই দুটো টপিক একদম কোরিলেটেড। সো অর্থনীতির বিষয়ের সঙ্গে আমরা দেখব রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন অর্থনৈতিক ডেটা, অর্থনৈতিক ডেটাগুলোকে কালেক্ট করে এবং তার উপর বেস করে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা পরিচালিত হয়। তাহলে উদাহরণ হিসেবে এটাই বলা হয়েছে যে কল্যাণমূলক একটা রাষ্ট্র তার সমাজতন্ত্র, পুঁজিবাদ এই ধারণাগুলি রাজনৈতিক এবং অর্থনৈতিক উভয় দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সিদ্ধান্ত অর্থনীতিকে প্রভাবিত করে, আবার অর্থনৈতিক ব্যবস্থাও রাজনৈতিক ক্ষমতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আমরা দেখবো আমাদের ভারতবর্ষের রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে বা আমাদের রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে যে সংবিধান ফলো হয়, সেই সংবিধানের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট কিছু নিয়ম কানুন মেনে দেশের জাতীয় পতাকা উত্তোলনের মতো সিদ্ধান্ত গ্রহণ করেছি, এবং এগুলো কিন্তু সবই ওভারঅল গভর্নমেন্টের তরফ থেকে নেওয়া উদ্যোগ, যার সঙ্গে ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি কিন্তু রাষ্ট্র ব্যবস্থার বা দেশের সংবিধানের সঙ্গে এগুলো কানেক্টেড। চলে আসবো নেক্সট 3 নম্বর পয়েন্ট, সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। যেহেতু সমাজবিজ্ঞানের এটা একটা অন্যতম শাখা, তাই এর সঙ্গে যে সম্পর্ক থাকবে এটা তো স্বাভাবিক। তো ওটা এখানে বলা হয়েছে যে সমাজবিজ্ঞান ও তার কাঠামো ব্যাখ্যা করে রাষ্ট্রবিজ্ঞান, যা রাজনৈতিক আচরণ, মতামত গঠন ও ভোটের ধরন বিশ্লেষণে সাহায্য করে। ভারতের জাতিভিত্তিক রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতির মেরুকরণের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়, কারণ রাজনৈতিক আচরণ বুঝতে সমাজের কাঠামো ও সংস্কৃতির জ্ঞান অপরিহার্য, যা সমাজবিজ্ঞানের মাধ্যমে জানা যায়। তাই সমাজবিজ্ঞান ছাড়া রাষ্ট্রবিজ্ঞান যেমন সম্ভব নয়, এবং রাষ্ট্রবিজ্ঞান ছাড়াও কিন্তু সমাজবিজ্ঞান অপরিপূর্ণ। নেক্সট, দর্শন এবং রাজনৈতিক সম্পর্কের কানেকশন। সো ফিলোসফি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বিষয়, এবং এখানে ফিলোসফির সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কের যে ইনসিডেন্টের উপর বেস করে হয়েছে তা হচ্ছে পুরোপুরি একটি রাজনৈতিক অ্যাক্টিভিটির থেকে নিউট্রাল একটি বিষয়। যেমন উদারনৈতিক, সমাজতান্ত্রিক বা বিচার বিভাগের দর্শনের ধারণা থেকে এসেছে, বা এই ধরনের বিষয়গুলো আমরা দেখবো দর্শনের সঙ্গে কানেক্টেড হয়ে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে এন্টার করেছে। তাহলে উদাহরণ হিসেবে আমরা প্লেটোর কথা বলতে পারি, অ্যারিস্টটলের কথা বলতে পারি, লকের কথা বলতে পারি, মার্কসের কথা বলতে পারি, যারা বহুদিন ধরে ভারতবর্ষের এরকম বিষয়ের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে, এবং তার উপর বেস করেই তারা কিন্তু কিছু স্বতঃসিদ্ধ মতামত জাহির করেছে। এই স্বতঃসিদ্ধ মতামতের মধ্যে একটা অন্যতম হচ্ছে যে
পার্টিকুলার কিছু সাবজেক্ট, সেগুলো হচ্ছে পার্টিকুলার সম্প্রদায়ের জন্য। তো দিস ইজ অ্যাবসলিউটলি নট রাইট। ব্যক্তি নিজে ডিসাইড করে কি তার কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন নয়, তার ভিত্তিতে সে কিন্তু নির্দিষ্ট একটি ফিলোসফিকে গ্রহণ করে। নেক্সট চলে আসবো আইন। আইন এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কের বিষয়। রাজনৈতিক বা রাষ্ট্রবিজ্ঞান বা সংবিধান, মৌলিক অধিকার, প্রশাসনিক, আন্তর্জাতিক আইন ইত্যাদির অধ্যয়ন করে। অন্যদিকে উদাহরণ হিসেবে ভারতের সংবিধান আইনের শাসন, নাগরিক শাসন, অধিকার এগুলোকে সংশোধন করে নিয়েছে এবং এই সংশোধনের মধ্য দিয়ে কিন্তু আমাদের ভারতবর্ষের কোন কোন বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট বিভিন্ন মতামত দিয়েছেন। তো এটাই বলা হচ্ছে উদাহরণ হিসেবে যে ভারতের সংবিধান, রাজনীতি এবং আইন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই রাষ্ট্র, রাজনীতি এবং আইনের ভূমিকা থেকে কোনোভাবেই কিন্তু এই বিষয়টিকে আলাদা করতে পারবে না। চলে আসবো নেক্সট। রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে মনোবিজ্ঞান বা সাইকোলজি কি সম্পর্ক? অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। সাইকোলজি তো মানুষের হিউম্যান বিংস এর নেচারকে ইন্ডিকেট করে, আর আমরা এখানে কি পড়ি? বিহেভিয়ারাল অ্যাপ্রোচ পড়ি বা আচরণবাদী দৃষ্টিভঙ্গি পড়ি। তো খুব সহজেই আমরা কিন্তু এখান থেকে আচরণবাদী দৃষ্টিভঙ্গির কনসেপ্টটাও বুঝে নিতে পারবো। ফার্স্ট অফ অল উদাহরণ হিসেবে রাখা হয়েছে দুটি, একটা হচ্ছে প্রচার কৌশল, একটা হচ্ছে ভোটদানের মনস্তত্ত্ব। আর ডেফিনিশন হিসেবে সবসময় আমাকে ফাইন্ড আউট করে দিতে হবে যে কোন পার্টিকুলার সাইকোলজির কনসেপ্টের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের কনসেপ্টের মিল রয়েছে। নেক্সট আমরা চলে আসবো ভূগোল। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কের মধ্যে। ভূগোল যে মানে আমাদের ভূগোলের যে অংশটি গিয়ে নির্দিষ্ট করে আইডেন্টিফাই করা হয় যে রাষ্ট্রবিজ্ঞানের এই অঞ্চলের একটা রাষ্ট্রের কথা বলা হচ্ছে, অর্থাৎ এটা একটা ম্যাপ, এই ম্যাপের অঞ্চলটাকে একটা রাষ্ট্র বলে ইন্ডিকেট করা হচ্ছে, তার একটা জিওগ্রাফিক্যাল লোকেশন রয়েছে, তার একটা জিওগ্রাফিক্যাল বর্ডার লাইন রয়েছে, সেই জিওগ্রাফিক্যাল বর্ডার লাইনের সঙ্গে অন্যান্য কান্ট্রির জিওগ্রাফিক্যাল বর্ডার লাইন সেপারেট করা আছে। এই সমস্ত কিছু কিন্তু ভূগোলের ডেটার উপর বেস করে আমরা পাই। ভারত চীন সীমান্ত সমস্যা বা জল সম্পদ নিয়ে বিরোধ, এগুলো সব এই ধরনের বিষয়ের সঙ্গে কানেক্টেড। উদাহরণ হিসেবে ভারত চীন সীমান্ত সমস্যা, জল বন্টন ইত্যাদি বিষয়কে আমরা উল্লেখ করতে পারি। ভূগোলের সঙ্গে সম্পর্ক। নেক্সট আমরা চলে আসবো জনপ্রশাসনের সঙ্গে সম্পর্ক। রাষ্ট্রবিজ্ঞানের যে পার্মানেন্ট পার্ট, যারা আমলা, তারা কিন্তু এই জনপ্রশাসনের এই পার্মানেন্ট পাবলিক অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি হিসেবেই কাজ করেন। অর্থাৎ একজন ক্লারিক্যাল পোস্টের ব্যক্তি থেকে শুরু করে একদম গ্রুপে অফিসার পর্যন্ত সবাই কিন্তু কোনো না কোনো পার্টিকুলার অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির সঙ্গে কানেক্টেড, এবং সেখানে কোনো রকম ম্যানেজ হলে যেমন তার প্রভাব গোটা ব্যবস্থার উপর পড়ে, ওখানেও কিন্তু ঠিক তেমনই বলে দেওয়া হয়েছে যে পার্টিকুলার দুটো জিনিসের উপর ফোকাস রাখবে। নাম্বার ওয়ান, একটি বহুমাত্রিক বিষয়ক জিনিস এটা, এবং এটি ইতিহাস, অর্থনীতি, সমাজবিজ্ঞান, দর্শন, আইন, মনোবিজ্ঞান, ভূগোল ও প্রশাসনের মতো বিভিন্ন বিষয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এই সম্পর্কগুলি রাষ্ট্র সবসময় বিজ্ঞানকে আরো গভীরভাবে বুঝতে সাহায্য করে। তো স্বাভাবিকভাবে একটা সাবজেক্ট যখন আরো 5টা সাবজেক্টের সঙ্গে কানেক্টেড হয়, তখন সাবজেক্টের ম্যাটারটা সেটা আর ইন্ডিভিজুয়াল একটা ম্যাটার থাকে না, সেটা আরো অন্যান্য সাবজেক্টের ম্যাটারের সঙ্গে কানেক্টেড হয়ে যায়। তো সেটা এখানে বলা হয়েছে যে এটা আরো অন্যান্য সাবজেক্টের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে অবশ্যই এটাই বেটার। আর এখানে আরেকটা জিনিস বলে রাখা উচিত, সেটা হচ্ছে যে প্রত্যেকটা যে বিষয় এখানে দেখতে পাচ্ছ সেটা নয়া উদারনীতিবাদ সংক্রান্ত হতে পারে বা সেটা নয়া আচরণবাদ সংক্রান্ত বিষয় হতে পারে, এগুলো কিন্তু প্রত্যেকটাই সময়ের সঙ্গে সঙ্গে ব্যাকডেটেড হয়ে গেছে এবং এগুলোকে কিন্তু আর সেভাবে ফলো করা হয় না। তো চলে আসে আমরা নেক্সট, বিজ্ঞান জনপ্রশাসনের সঙ্গে সম্পর্কের বিষয়টা আমরা জানলাম। এরপর আমরা ফোকাস করব রাষ্ট্রবিজ্ঞানের ব্যাপ্তি। নাম্বার ওয়ান, আইডেন্টিটি। কাকে বলা হয়? রাষ্ট্রবিজ্ঞানের আইডেন্টিটি বলা হয় এমন একটি সমাজ বিজ্ঞানকে
যে রাষ্ট্র, সরকার, রাজনৈতিক প্রতিষ্ঠান, আইন, প্রশাসন এবং জনগণের নাম এবং সেই সঙ্গে জনগণের নির্দিষ্ট উদ্দেশ্যকে সাপোর্ট করা বা নির্দিষ্ট উদ্দেশ্যকে বাস্তবায়িত করা, সেটাও কিন্তু তার রাষ্ট্রবিজ্ঞানের ব্যাপ্তির ইনক্লুডেড বিষয়। এই ব্যাপ্তির মধ্যে কি কি পড়বে? রাষ্ট্রবিজ্ঞানের ব্যাপ্তির মধ্যে প্রধান ক্ষেত্রসমূহ হচ্ছে ফার্স্ট অফ অল যেগুলো মেজর রাষ্ট্রের ধারণা, অর্থাৎ রাষ্ট্রের উপাদান থাকবে জনগণ, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রের উদ্ভব এবং বিকাশ। তৃতীয়ত হচ্ছে রাষ্ট্র বনাম সরকার এবং ফোর্থ ওয়ান হচ্ছে রাষ্ট্র বনাম সমাজ এবং সংস্কৃতি। নেক্সট আমরা চলে আসবো এই প্রত্যেকটা বিষয়ের ডেফিনিশন বা এগুলো ভেতরের বিষয় জানবো আরো দেখতে গিয়ে। ফার্স্ট অফ অল পলিটিক্যাল ইনস্টিটিউশন, পলিটিক্যাল সায়েন্স, এগুলোর সঙ্গে কি কম্পারিজন? কারণ এখানে লেখা আছে পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল ইনস্টিটিউশন। সো পলিটিক্স এবং পলিটিক্যাল ইনস্টিটিউশনের মধ্যে কি ফারাক? বোথ আর বেসড অন কনস্টিটিউশন, দুটোই কিন্তু দেশের যে সংবিধান, রুলস রেগুলেশন আছে তার সঙ্গে কানেক্টেড। আর এই পলিটিক্যাল ইনস্টিটিউশনের মধ্যে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান পড়ে, সরকার, সরকারের সঙ্গে সঙ্গে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, প্রত্যেকটা ক্ষেত্রের সঙ্গে ইনক্লুডেড। এখানে আমরা পেয়ার করে সরকার এবং প্রশাসনের কথা বলতে পারি, বা আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের কথা বলতে পারি, সংবিধানের সঙ্গে সাংবিধানিকতার কথা বলতে পারি, সেই সঙ্গে রাজনৈতিক দল এবং নির্বাচনী ব্যবস্থা সম্পর্কেও কথা বলতে পারি। এগুলো সবই কিন্তু রাজনীতি এবং রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহের অন্যতম অঙ্গ। এগুলোকে আইডেন্টিফাই করতে পারো প্রধান অঙ্গ বলে। নেক্সট আমরা চলে আসবো রাজনৈতিক চিন্তাধারা এবং মতবাদ, পলিটিক্যাল থট অ্যান্ড আইডিওলজিস। বেসিক্যালি আমরা এর আগে যেগুলো দেখেছিলাম সেখানে আমরা রাজনৈতিক চিন্তাধারা এবং মতবাদের সম্পর্কে এত ডিটেলসে পড়িনি, কিন্তু এখানে আমরা কিন্তু একটু ডিটেলসে পড়বো, কারণ এক্সামে কিন্তু ফুটিয়ে কোশ্চেন দেবে। সো প্রাচীন, মধ্যযুগ এবং আধুনিক চিন্তাবিদগণ যেমন প্লেটো থেকে শুরু করে অ্যারিস্টটল, মেকিয়াভেলি, রুশো, লক, হবস, ম্যাক্স ওয়েবার ইত্যাদি বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই একে অন্যের সঙ্গে কানেক্টেড হয়ে থাকে, না হলে এদের পক্ষে এক্সিস্ট করাটা খুব মুশকিল। ঠিক একইভাবে আমরা দেখবো রাজনৈতিক ক্ষেত্রেও রাষ্ট্রের বিভিন্ন অ্যাক্টরস গুলো যদি একে অন্যের সঙ্গে কানেক্টেড হয়ে না থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে তাদের মধ্যে ব্যবধান তৈরি হবে এবং সেই ব্যবধান তাদেরকে এমন কিছু অ্যাক্টিভিটি করতে উদ্বুদ্ধ করবে যেটা নর্মাল থিঙ্কিং দিয়ে আমরা ফাইন্ড আউট করতে পারবো না। অন্যদিকে রাজনৈতিক চিন্তাধারা এবং মতবাদের মতো রাষ্ট্রের সরকার এবং প্রশাসনেরও কানেকশন। কাকে বলবো? বলছে যুক্তরাষ্ট্র সংসদীয় বা রাষ্ট্রপতি যে ব্যবস্থায় থাকুক না কেন, সরকার বিভাগ সমূহ কার্যাবলী সবসময় একই রকম হয়, সরকারের যে কাজ সেগুলো একই রকম হবে। ফার্স্ট অফ অল আমরা আইডেন্টিফাই করব যে বিভিন্ন সরকারি ব্যবস্থা এবং সেখানে এককন্দিক হোক বা যুক্তরাষ্ট্র হোক, উভয় ক্ষেত্রে কিভাবে সংসদ এবং রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা কাজ করে। যেমন এটা যদি একটা ফেডারেল কান্ট্রি হয়, ফেডারেল কান্ট্রিতে অনেকগুলো স্টেট রয়েছে, তো এখানে পার্টিকুলার নির্দিষ্ট একটি অঞ্চলের যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেই গণতান্ত্রিক ব্যবস্থাকে এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রোটেক্টেড করা হয় এবং এই প্রোটেকশনের মধ্য দিয়ে মানবাধিকার সুনিশ্চিত হয়, সুশাসন প্রতিষ্ঠিত হয়, রাজনৈতিক অংশগ্রহণ মানুষের মধ্যে বাড়ে এবং গণতন্ত্র এবং নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এখানে কেয়ার করা হয়। চলে আসবো রাষ্ট্রবিজ্ঞানের দ্বৈত দৃষ্টিভঙ্গি। এতক্ষণ ধরে আমরা যে বিষয়গুলো পড়ছিলাম সেগুলো কোনোটা তত্ত্ব ছিল, কোনোটা থিওরি ছিল। এবার আমরা ফোকাস করবো অ্যাপ্রোচ। তো দৃষ্টিভঙ্গির সঙ্গে তত্ত্ব এবং সেই সঙ্গে এই বিভিন্ন থিওরি গুলোর কি কানেকশন, মানে থট, আইডিয়া, থট, থিওরি, আর সেই সঙ্গে হচ্ছে অ্যাপ্রোচ। চারটে কিন্তু ডিফারেন্ট মিনিং আছে। তো
আইডিয়া মানে একজন নির্দিষ্ট ব্যক্তির ব্যক্তিগত একটি টেম্পোরারি ম্যাটার সংক্রান্ত তার প্রেডিকশন, এটা হচ্ছে আইডিয়া। লাইক কেউ বললো যে আমার একটা আইডিয়া এসেছে নতুন, যে এটা করা যেতে পারে, তো সেটা হচ্ছে আইডিয়া, খুব সাডেন এটা আসবে এবং এটা ইমপ্লিমেন্টেশনের সম্ভবত খুব দ্রুত হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে থট, থিওরি গুলোর একটা সমন্বিত রূপ হচ্ছে থট। যদি আমরা আমাদের বিভিন্ন যে কোশ্চেন আনসারের বিষয়গুলো আমরা ফোকাস করেছি, তার মধ্যে কিন্তু প্রথম দিকেই আমি বলে দিয়েছিলাম যে প্রত্যেকটা টপিককে আমরা যখন ডিসকাশন করবো কি ধরনের প্রশ্ন তার থেকে দিচ্ছে সেটা সম্পর্কে একটা আইডিয়া পাবো। তো এখানেও সেম, এই যে থট আর থিওরি নিয়ে ফারাক দিয়ে কোশ্চেন দেয়, অ্যাপ্রোচের সঙ্গে কানেক্টেড করেও কোশ্চেন দেয়। অ্যাপ্রোচটা কি? অ্যাপ্রোচ হচ্ছে দেখার ওয়ে, অর্থাৎ আমার যদি এই এসএলএসটি সাবজেক্টের মধ্যে একটা টপিক থাকে যে সেটা হচ্ছে পার্টিকুলারলি কোন একটি নির্দিষ্ট রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বের উপর ভিত্তি করে একটি প্রশ্ন করা হয়েছে, তাহলে অবশ্যই সেখানে তার কিন্তু একটা বেস থাকবে এবং সেখানে কিন্তু তার একটা দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে সে বিষয়টাকে আলোচনা করবে। তার মানে তত্ত্ব বা থিওরির সঙ্গে কোনোভাবেই কিন্তু অ্যাপ্রোচের কোনো রকম ক্লাস নেই। অ্যাপ্রোচ হচ্ছে আমি একটা আমার দেখার ওয়ে, একটা গ্লাসের মধ্যে জল আছে, কাউকে জিজ্ঞেস করলো যে এই জল এটার মধ্যে কি আছে, হাফ গ্লাস জল আছে ধরো, কেউ বললো যে এই গ্লাসটার হাফ জল আছে, কেউ বললো গ্লাসটার হাফ এয়ার আছে, আর কেউ বললো এই গ্লাসটার পুরোটাই ভরা আছে, হাফ জল দিয়ে ভরা হাফ এয়ার দিয়ে ভরা। তো এখানে দৃষ্টিভঙ্গি যেমন পার্সন টু পার্সন ভ্যারি করে, রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যেও দৃষ্টিভঙ্গি পার্সন টু পার্সন ভ্যারি করে। এর মধ্যে সব থেকে যেটা মানে কালারফুল বলতে পারো সেটা হচ্ছে কার্ল মার্কসের মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি। তাহলে মার্কসিস্ট ইডিওলজির কনসেপ্টটা হচ্ছে এখানে সব থেকে বেশি ডিবেটিক্যাল এবং এটা নিয়ে প্রচুর সমালোচনাও হয়। সমকালীন ইস্যু এবং গণতন্ত্রের মধ্যে মানবাধিকার, সুশাসন, রাজনৈতিক অংশগ্রহণ, গণতন্ত্র এবং নির্বাচনের পাশাপাশি আমরা দেখলাম যে কিভাবে একটি নির্দিষ্ট রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বের মধ্যে আধুনিক যে সংজ্ঞা বা আধুনিক যে দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে, যেমন হচ্ছে আচরণবাদ, নারীবাদ, রাজনৈতিক চিন্তা, নারীবাদী রাজনৈতিক চিন্তা, পরিবেশ রাজনৈতিক চিন্তা এবং সেই সঙ্গে গ্লোবাল পলিটিক্স। অন্যদিকে ঐতিহ্যবাহী যে দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো আদর্শবাদী, মার্ক্সবাদী প্রভৃতি দৃষ্টিভঙ্গি। আচরণবাদ দৃষ্টিভঙ্গি, তার বক্তব্য হচ্ছে এখানে মানুষের আচরণ, তার অ্যাক্টিভিটি, কি করা উচিত নয় সব নিয়ে সে আলোচনা করে, তো সেটাকে আমরা আচরণবাদী দৃষ্টিভঙ্গি বলবো। পোস্ট বিহেভিয়ারাল বা উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি, সেখানে কি করা হবে, সেখানে আগের যে আচরণবাদী দৃষ্টিভঙ্গির যে প্রবলেম গুলো ছিল সেগুলোকে কিওর করে একটি নতুন ধরনের আচরণবাদী চিন্তা ভাবনা এস্টাবলিশ করা হচ্ছে, যাকে উত্তর আচরণবাদ বলা হয়। অন্যদিকে নারীবাদী রাজনৈতিক চিন্তা বলতে বোঝা হয় সেই রকম চিন্তা ভাবনা যেখানে পেট্রিয়ার্কিক সোসাইটির এগেইনস্টে গিয়ে নারীদের যে অধিকার সেটাকে প্রতিষ্ঠিত করা হয়। পরিবেশ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বলতে পরিবেশকে রক্ষা করা, পরিবেশের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, এই সংক্রান্ত রাজনীতি নিয়ে কথা বলে। অন্যদিকে গ্লোবাল পলিটিক্স বা গ্লোবাল গভর্নেন্স, সেখানে বিশ্বায়ন বা আধুনিক বিশ্ববাদের কথা বলে। তবে এইভাবে কিন্তু আমরা পার্টিকুলারলি মডার্ন এবং সেই সঙ্গে ট্র্যাডিশনাল যে ডেভেলপমেন্ট গুলো রয়েছে বা ট্র্যাডিশনাল যে অ্যাপ্রোচ গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারলাম। নেক্সট আমরা চলে আসবো রাষ্ট্রবিজ্ঞানের আন্তঃবিষয়ক ভিত্তিকতা বা আমরা বলতে পারি ইন্টারডিসিপ্লিনারি নেচার। সমাজবিজ্ঞান, অর্থনীতি, মনোবিজ্ঞান, আইন, ইতিহাসের সঙ্গে তার যে ঘনিষ্ঠ সম্পর্ক সেটার কথা এখানে বলা হচ্ছে। উদাহরণ হিসেবে আমরা রাজনৈতিক আচরণে মনোবিজ্ঞান এবং নির্বাচনের সমাজবিজ্ঞানের প্রভাব দেখতে পাই।
সেখানে আমরা মানুষের আচরণের বিষয় দেখতে পাই, যেটা সাইকোলজি নিয়ে কথা বলে। রাজনৈতিক বিজ্ঞানের ব্যাপ্তি কেবলমাত্র রাষ্ট্র আর সরকারের মধ্যেই সীমিত নয়, তার সঙ্গে সঙ্গে ব্যক্তির অধিকার, সামাজিক ন্যায়, রাজনৈতিক চিন্তাধারা, প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুকে এর মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। এবং এই বৈচিত্র্য এবং ব্যাপকতা একে একটি গুরুত্বপূর্ণ ও সমকালীন বিষয় হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে। তো এইভাবে আমরা দেখবো যে রাষ্ট্রবিজ্ঞানের আন্তঃবিষয়ক ভিত্তিকতার যে কনসেপ্ট সেটা কিন্তু এস্টাবলিশ রয়েছে। চলে আসবো আমরা নেক্সট, ইম্পর্টেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। রাষ্ট্রবিজ্ঞানের যে গুরুত্ব সেটা আমরা এবার দেখবো। রাষ্ট্রবিজ্ঞান কেন এত ইম্পর্টেন্ট, কেন আমরা সাবজেক্টটাকে এত গুরুত্ব দিয়ে পড়ি। সোশ্যাল সায়েন্সের অন্যতম একটি সাবজেক্ট হিসেবে এর তো গুরুত্ব রয়েছে, কারণ এই রাষ্ট্র সংক্রান্ত বিষয় নিয়ে শুধু রাষ্ট্রবিজ্ঞানই কথা বলে, অন্য কোনো বিষয় বলে না। তাছাড়া আমরা শাসন ব্যবস্থাকে বোঝার জন্য একটি নির্দিষ্ট রাষ্ট্রে কি ধরনের শাসন ব্যবস্থার প্রয়োজন, কোন ধরনের শাসন ব্যবস্থার মধ্যে কি ধরনের পরিবর্তন নিয়ে আসার দরকার, এই সব কিছু নিয়ে আমাদের রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। তাই সেগুলোর জন্য সরকার কিভাবে কাজ করবে তা বোঝাতে আমাদেরকে বিশেষভাবে সহায়তা করে। ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস, গণতান্ত্রিক চেতনা আরেকটি গুরুত্বপূর্ণ দিক। গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণ করাটা কে উৎসাহিত করা, সক্রিয়ভাবে অংশগ্রহণ করা, এটাকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান সাহায্য করে। এবং নাগরিকদের অধিকার দায়িত্ব সম্পর্কে সচেতনতা করা, নাগরিকদের অধিকার সংরক্ষণ করা, সেটা সম্পর্কে তাদেরকে ওয়াকিবহাল করা, সেগুলো প্রত্যেকটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ইম্পর্টেন্স। আরো একবার দেখবো, হেল্পস citizens understand how government functions. Number 2, democratic awareness by encouraging active participation in the democracy. Third one, helps citizens to know their rights and duties and to protect their rights and duties. Next, international relations এর যে কনসেপ্ট, সেখানে আমরা দেখবো যে help understanding global politics and diplomacy. আজকে একটা কান্ট্রি আর একটা কান্ট্রির সঙ্গে রিলেশন করছে, তো কোন বেসিসে রিলেশন করবে। তো ন্যাশনাল ইন্টারেস্ট ইজ দ্য মেইন ডিটারমিনেটর, আরো বিভিন্ন ডিটারমিনেটর রয়েছে, সেগুলো সম্পর্কে জানা যাবে এর মাধ্যমে। পলিসি মেকিং, অর্থাৎ কিভাবে সরকার পলিসি তৈরি করে এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করে। সো হাউ টু ফর্মুলেশন অফ পলিসি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানালাইজিং দ্য গভর্নমেন্টাল পলিসিস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ইট। সেই সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের বিশ্লেষণ এবং এটা নির্মাণের ক্ষেত্রে কি কি ভাবে এই পলিসি মেকিং হেল্প করে সেটা সম্পর্কে আমরা জানবো। তো আলটিমেটলি এটাই বলা হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের শাসন ব্যবস্থা, ক্ষমতার গতি প্রকৃতি এবং নীতি নির্ধারণ সম্পর্কে জানায়। এবং এটি শুধুমাত্র রাজনীতির বিষয় নয়, বরং সমাজ, ন্যায় বিচার এবং বৈশ্বিক সম্পর্কের উপর ভিত্তি করে গঠিত। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের এই সমস্ত কিছুকে মাথায় রেখেই আলোচনা করতে যাব। তো এখানে কয়েকটি কোশ্চেনের কথা আমি আগেই বলেছিলাম। তো ফার্স্ট যে কোশ্চেনে ইন্ডিকেট করা হয়েছে, বেসিক কনসেপ্ট অফ পলিটিক্যাল সায়েন্স এর উপর বেসিক করে কোশ্চেন বলছি, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স। আমরা একটু আগে কোশ্চেনটা নিয়ে আলোচনা করছিলাম যে অ্যারিস্টটলকে বলা হয় ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স। কেন বলা হয়? তার কারণ অ্যারিস্টটল, প্লেটো যে দার্শনিক চিন্তা ভাবনার মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা করেছিলেন, সেই দার্শনিক চিন্তা ভাবনার আওতা থেকে রাষ্ট্রবিজ্ঞানকে আলাদা করে আলোচনা করার যে সূত্রপাত, সেটা হয়েছে অ্যারিস্টটলের হাত ধরে। তাই অ্যারিস্টটলকে আমরা নির্দ্বিধায় রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে উল্লেখ করি। অন্যদিকে মেকিয়াভেলিকে আমরা কি বলি? মেকিয়াভেলিকে আমরা বলি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক, কারণ তিনিও করেছেন একটা গুরুত্বপূর্ণ কাজ। তিনি কি করেছেন? তিনি ধর্মীয় আওতা থেকে রাষ্ট্রবিজ্ঞানকে সেপারেট করেছেন, তাই তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। কিরকম রাষ্ট্রবিজ্ঞান? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়, যিনি প্রথম ধর্ম থেকে রাজনীতিকে সেপারেট করতে পারেন। চলো আলাদা করা প্রয়োজন।
নেক্সট ওয়ান, মন্তেস্কুর কথা বলা হয়েছে। মন্তেস্কু আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী যিনি কিনা ক্ষমতা স্বতন্ত্রীকরণের ধারণা দিয়েছিলেন। চলে আসবো নেক্সট ওয়ান, what gets what when and how is the definition of politics given by? So কে এই বক্তব্য দিয়েছেন? আমরা একটু আগে পড়েছি, হ্যারল্ড লাসওয়েলের স্টেটমেন্ট এটা। তিনি বলছেন, ডেভিড স্টন ইনি আইন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন, ম্যাক্স ওয়েবার আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী, রবার্ট ডালো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী, এরা সবাই নিজস্ব আঙ্গিক দিয়ে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ব্যক্ত করেছেন। নেক্সট হচ্ছে, দ্য কনসেপ্ট অফ জেনারেল উইল ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ পলিটিক্যাল থিঙ্কার? তো জেনারেল উইলের কনসেপ্ট রুশোর কনসেপ্টের উপর সঙ্গে কানেক্টেড। রুশো তিনি পপুলার সভারেন্টিকে এই জেনারেল উইল দিয়ে বুঝিয়েছেন। পপুলার সভারেন্টিকে তিনি জেনারেল উইল দিয়ে বুঝিয়েছেন। ওকে, জনপ্রিয় সার্বভৌমিকতা। The term political system was popularized by Plato, David Easton, Aristotle, Karl Marx. So David Easton is the right answer. ডেভিড স্টনের বক্তব্যের থ্রু দিয়ে পলিটিক্যাল সিস্টেমের আলোচনা হয়েছে। নেক্সট, which book was written by Karl Marx? কার্ল মার্কসের বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দাস ক্যাপিটাল, যার মধ্যে তিনি ক্লাস স্ট্রাগল নিয়ে আলোচনা করেছেন। আইনের শাসন বা রুল অফ ল কোন ধরনের শাসন ব্যবস্থার মূলনীতি? তো রুল অফ ল অলওয়েজ গণতন্ত্রের নীতি। রুল অফ ল এর অর্থ হচ্ছে আইনের পথে চলবে এবং আইনের মাধ্যমে সবাইকে শাসন করা হবে, আইনের মাধ্যমে সকলকে শাসন করা হবে, কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না, কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না। ওকে, চলে আসবো নেক্সট ওয়ান। এছাড়াও রাজতন্ত্র, স্বৈরশাসন, এগুলো সব অন্যান্য বিভিন্ন বিষয় রাষ্ট্র পরিচালনা করার। নেক্সট প্রশ্ন, উদ্দেশ্য উপায়কে ন্যায়সঙ্গত করা, অর্থাৎ এন্ডস জাস্টিফাইজ দ্য মিনস। এই বক্তব্য হচ্ছে মেকিয়াভেলির। মেকিয়াভেলি সবসময় রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, আমরা বাস্তববাদী রাষ্ট্রবিজ্ঞানী বলতে পারি তাকে। তিনি আদর্শবাদ থেকে বেরিয়ে এসে বাস্তববাদী ভাবনা চিন্তার দ্বারা প্রভাবিত হন, অনেকটা কৌটিল্যের মতো। সেই বাস্তববাদী ভাবনা চিন্তা নিয়ে একটি বক্তব্য হচ্ছে এটা, যে উদ্দেশ্যই উপায়ের ন্যায়সঙ্গতকে স্বীকৃতি দেয়। নেক্সট কোশ্চেন, সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট তত্ত্ব প্রধানত কার সঙ্গে যুক্ত? তো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, তিনজন বিখ্যাত সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিস্ট রয়েছেন, হবস, লক এন্ড রুশো। তো সেই তিনজনকে বলতে হবে। সো হবস তার লেভিয়াথান গ্রন্থ, লক তার টু ট্রিটিজ গ্রন্থে এবং রুশো তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে এই পুরো সামাজিক চুক্তি সম্পর্কে আলোচনা করেছেন। নেক্সট ওয়ান, দেখতে পাচ্ছ নেটের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের পলিটিক্স এবং নেশনস গ্রন্থটি কার লেখা? হান্স মর্গেনথামের লেখা পলিটিক্স এবং নেশনস গ্রন্থটি। ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রবিজ্ঞানের পপুলার যে বইগুলো আছে, যে স্টেটমেন্ট গুলো আছে, সবটা কিন্তু পড়ে নিতে হবে। নেক্সট হচ্ছে সেটের প্রশ্ন, এটা 2021 কল্যাণমূলক রাষ্ট্র ধারণাটি কে করেছিলেন, কার দ্বারা প্রদান করা হয়েছিল? সো টি.এইচ. গ্রিন ওয়েলফেয়ার নেশনের আইডিয়া দিয়েছিলেন, ওয়েলফেয়ার স্টেটের কথা বলেছিলেন। নেক্সট ওয়ান, হু ইন্ট্রোডিউস দ্য টার্ম পলিটিক্যাল কালচার? সো রাজনৈতিক সংস্কৃতি শব্দটি কে প্রবর্তন করেছিলেন? ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পলিটিক্যাল সায়েন্টিস্ট গ্যাব্রিয়েল অ্যালমন্ড, রাইট অ্যান্সার গ্যাব্রিয়েল অ্যালমন্ড। তিনি এই পপুলার পলিটিক্যাল কালচারের কথা বলেছিলেন। সো এই হলো আমাদের আজকে টোটাল রাষ্ট্রবিজ্ঞানের প্রথম ক্লাসের ডিসকাশন। রাষ্ট্রবিজ্ঞানের প্রথম ক্লাসে আমরা যে টপিকগুলো ফোকাস করলাম, প্রত্যেকটা টপিক 1 বাই 1 তোমরা তোমাদের মতো করে পড়া করবে। নোটসের মধ্যে তো বিষয় ডিসকাস করা থাকলোই, তার সঙ্গে সঙ্গে কি ধরনের প্রশ্ন আসবে তার আইডিয়া পেলে সেইভাবে কিন্তু জায়গা পয়েন্ট করে খাতা তৈরি করো, এবং তার মধ্যে প্রত্যেকটা রাষ্ট্রবিজ্ঞানী যখন ইনফরমেশন লিখবে তার সময়কাল, সেই সঙ্গে তার কোন বই পড়ার, সেই বইয়ের মধ্যে কি নিয়ে আলোচনা করেছেন লিস্ট করে, এবং সেই সঙ্গে তার বিখ্যাত স্টেটমেন্ট গুলো, এবং সেই সঙ্গে বইগুলো কবে পাবলিশ হয়েছে। ওকে, সো থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে দিয়া ইনস্টিটিউটে। চলো।